শারীরিক জটিলতা দেখা দেয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলো করোনা আক্রান্ত বেগম জিয়াকে। অবস্থায় স্থিতিশীল জানালেন চিকিৎসক। করোনার টিকা পেতে কোনো দেশের কাছে নাকে খত দেয়নি বাংলাদেশ, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। রাশিয়ার স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন, একদিনে আরও ৭৮ জনের মৃত্যু। বাবনুলের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৬.৫ কোটি টাকা লেনদেন, হেফাজতের অর্থের যোগানদাতা ৩১৩ জন চিহ্নিত, কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত উদ্ধার। এবং ধানের বর্তমান বাজার দরে খুশি কৃষক, এবারও সরকারি গুদামে চাল দেয়া নিয়ে সংশয়ে মিল মালিকরা। গত বছর থেকে এবছর ধানের দামও ভালো পাচ্ছি। ধানের বাজার যদি একটু কম থাকে সেই ক্ষেত্রে আমরা সরকারকে হয়তো চাল দিতে পারবো। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শারীরিক কিছু জটিলতা দেখা দেয় করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেগম জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানান তার চিকিৎসক। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার রাত 9:45টার দিকে বেগম জিয়ার বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। এর আগেও গত 15 এপ্রিল বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্ত বেগম জিয়াকে সিটি স্ক্যান করাতে নেওয়া হয়েছিল একই হাসপাতালে। গত 10 এপ্রিল বেগম জিয়া করোনা পজিটিভ হন। এরপর গত 24 এপ্রিল শনিবার দ্বিতীয় ধাপে করোনার পরীক্ষা করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে বেগম জিয়ার। আমরা ওনার আগের শারীরিক যে অবস্থা যেগুলো আমরা আগে দেখতে পাই না, সেজন্য একটা থরো ইনভেস্টিগেশনের জন্য এভার কেয়ারে নিয়ে এসেছি। আমরা যে টেস্টগুলো করেছিলাম, বিশেষ করে ওনার সিটি স্ক্যান করেছিলাম, সেটার সাথে এখন টেস্ট করে আবার আমরা দেখতে চাচ্ছি কেমন আছে। ওনাকে এখানে আমরা টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি এই কারণে যে আমাদের আরও কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে এবং সেই টেস্টগুলো করে সেই টেস্টের রিপোর্ট রিভিউ করে আমরা আবার ওনাকে ইনশাআল্লাহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। যে ওনার আরো পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেই জন্য। থ্যাংক ইউ। করোনার কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা? না, কোনো জটিলতা নাই। করোনাতে কোনো জটিলতা না 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 না, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেই জন্য উনি কয়েকদিনের জন্য ভর্তি হতে হবে। থ্যাংক ইউ। শারীরিক অবস্থা কি একটু ভালো, খুবই ভালো। করোনার টিকা পেতে কোনো দেশের কাছে নাকে খত দিয়ে বসে নেই বাংলাদেশ। করোনা ঠেকাতে রাশিয়া, আমেরিকা, চীন যে কোনো দেশ থেকেই টিকা আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। আগামী 2 সপ্তাহের মধ্যে ভ্যাকসিন হাতে আসবে বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এদিকে জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা পেতে চীনের উদ্যোগে 6 দেশের সঙ্গে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে বাংলাদেশ। শুরু থেকেই করোনা ভ্যাকসিনের জন্য বাংলাদেশ নির্ভরশীল ছিল প্রতিবেশী দেশ ভারতের উপর। গত নভেম্বরে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা আনতে ত্রিপক্ষীয় চুক্তি হয়। ভারত সরকারের 20 লাখ ডোজ উপহার সহ এখন পর্যন্ত 1 কোটি 3 লাখ ডোজ টিকা দেশে এসেছে। কিন্তু ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় বন্ধ হয়ে যায় সেই টিকা আসা। অনিশ্চয়তার মুখে পড়ে বাংলাদেশের করোনা টিকা প্রয়োগ। টিকা পেতে অন্য দেশগুলোর সঙ্গে শুরু হয় দেন দরবার। মঙ্গলবার দুপুরে চীনের আমন্ত্রণে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ বসে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে। 1.5 ঘন্টার বৈঠক শেষে বিকেলে রাজধানীর ইস্কাটনে পররাষ্ট্র ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব। এ সময় টিকা নিয়ে ভারতের অবস্থানে ক্ষোভ উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। বলেন, জরুরি ভিত্তিতে বিশ্বের যে কোনো দেশ থেকেই টিকা আনা হবে। আমরা কিন্তু কেউ জন্য খত দিয়ে রাখতেছি না, আমরা উই আর ইন্ডিপেন্ডেন্ট। আমরা আমেরিকার থেকে আনার চেষ্টা করতেছি। আমেরিকা নাকি অনেক সারপ্লাস অস্ট্রেলিয়ানকে আছে, 60 মিলিয়ন। আমরা ওদের রিকোয়েস্ট করেছি, আমরা যেখান থেকে পাই সেখান থেকে আনার চেষ্টা করি। নতুন ভ্যাকসিন পেতে 2 সপ্তাহ সময় লাগবে বলে জানান পররাষ্ট্র সচিব। এটা সবই রাশিয়া বলেন, তারপর চায়না বলেন বা আমেরিকান, যেটা এগুলো কাগজপত্র ঠিক করা বা এ করা, মানে অ্যাকচুয়াল মুভমেন্ট 2 সপ্তাহের আগে বোধহয় সম্ভব। ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর সাউথ এশিয়া নামের নতুন প্ল্যাটফর্মে করোনা টিকা, অক্সিজেন সহ চিকিৎসা সহায়তার জন্য সংরক্ষণাগার যে কোনো সমুদ্র বন্দরের পাশে তৈরির প্রস্তাব রাখে বাংলাদেশ। সমুদ্রের ধারে কাছে হলে তাহলে মুভমেন্টের সুবিধা হবে, কিন্তু এক্স্যাক্টলি কোন লোকেশনটা হবে ওরা ঠিক করবে। কোভিডের পর দারিদ্র্য মোকাবেলায় প্রভার্টি সেন্টার তৈরির বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রুশ টিকা স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই বিষয়ে কথা হচ্ছে জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশেই উৎপাদন করা হবে টিকা। আগামী মাসেই 40 লাখ ডোজ পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। এদিকে দেশে অক্সিজেনের সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ভারত থেকে প্রাপ্য 3 কোটি ডোজ ভ্যাকসিনের মধ্যে মিলেছে মাত্র 70 লাখ। বাকি ডোজ পেতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বেশ কয়েকদিন থেকেই টিকার বিকল্প উৎসগুলোর সন্ধান শুরু করেছিল বাংলাদেশ। দফায় দফায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কমিটির পর্যালোচনার পর অবশেষে রাশিয়ার টিকা জরুরিভাবে প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের টিকা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি। পুঙ্খানুপুঙ্খভাবে এটি আসলে বিশ্লেষণ করা হয়েছে। এটি প্রায় 91% ইফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। গত কয়েকদিন ধরে করোনার টিকা, অক্সিজেন সহ নানা বিষয় গণমাধ্যমে উঠে এসেছে। এই বাস্তবতা নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের সকল মানুষকে টিকার আওতায় আনতে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা। চায়নার সাথে যোগাযোগ করেছি, রাশিয়ার সাথে যোগাযোগ করেছি এবং আমেরিকার সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ বেশ কিছু দূর এগিয়েছে এবং আমরা মনে করি যে ওখান থেকেও আমরা কিছু ভ্যাকসিন হয়তো আগামীতে আনতে পারবো। অক্সিজেন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও জানান, দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। বাংলাদেশে গ্যাস অক্সিজেনের অভাব নাই, তার প্রোডাকশন ক্যাপাসিটি অনেক। আমরা প্ল্যান করেছি যে আমাদের লোকাল যে অক্সিজেন, লিকুইড অক্সিজেন যারা তৈরি করে তাদের সমস্তটা আমরা নিয়ে আমাদের হাসপাতালগুলোতে দিব। এদিকে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজে অন্য কোনো কোম্পানির টিকা না নেয়ার সুপারিশ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় একদিনে মারা গেছেন ৭৮ জন, শনাক্ত হয়েছেন ৩,০০০-এর বেশি। এদিকে লকডাউনের ১৪তম দিনেও রাজধানীতে দিনভর ছিল যানবাহনের চাপ। দোকানপাট ছাড়াও বেশিরভাগ অফিস খোলা থাকায় দিনভর গাড়ি নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকে। হাসপাতালে জায়গা নেই, আবার অনেক করোনা রোগীর অবস্থা এতটাই খারাপ যে ভেতরে নিয়ে ভর্তি করার সময়ও নেই। তাই বাইরেই জরুরিভাবে সিলিন্ডার দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে আক্রান্তদের। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালের চিত্রই এখন এমন। সবশেষ 24 ঘন্টায় গত কয়েকদিনের চেয়ে কিছুটা কমেছে করোনায় মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী একদিনে মারা গেছেন ৭৮ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১১,২২৮। নতুন করে শনাক্ত হয়েছেন ৩,০৩১ জন। এদিকে করোনা সংক্রমণ রোধে লকডাউনের 14তম দিনেও রাস্তায় গণপরিবহন ছাড়া চলাচল করে সব যানবাহন। লকডাউন রূপ নিয়েছে অনেকটা কাগজে কলমের নির্দেশনায়। অফিস শুরুর সময় রাজধানীর সড়কগুলোতে ছিল দীর্ঘ যানজট। দেদারসে চলে সিএনজি, মোটর বাইক ও ব্যক্তিগত গাড়ি। পুলিশ জানায়, দোকানপাট ও বেশিরভাগ অফিস খোলা থাকায় সড়কে দিন দিন চাপ বাড়ছে। গণপরিবহন বন্ধ, কিন্তু এই যে মার্কেট, শপিং মল, আদার অর্গানাইজেশন খোলার ক্ষেত্রে প্রাইভেট ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। সেক্ষেত্রে রাস্তায় দেখা যাচ্ছে পিক আওয়ার, যেটা 9টা, 10টা, 11টাতে গাড়ি একটু প্রেশার থাকতেছে, অফ পিক আওয়ারে চেক করতেছে। পিক আওয়ারে গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন আমরা ট্রাফিক করা লাগতেছে। ট্রাফিক পুলিশ সিগন্যাল ধরে সিগন্যাল, ম্যানুয়াল সিগন্যালে আমাদের গাড়ি চালানো লাগতেছে। সকাল হচ্ছে 8:30 বা 9টা থেকে 11টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত। আবার বিকেল টাইমটা একটু 4টা, 4:30 থেকে ইফতারির আধা ঘন্টা পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কি একটু গাড়ির প্রেশার দেখা যায়। লকডাউন এভাবে ঢিলেঢালাভাবে পালন হলে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। আইপিএল, বিপিএল এর মতো আসন নিয়ে জুয়ায় চলছে নিষিদ্ধ বিটকয়েনের লেনদেন, জড়িয়ে পড়ছেন তরুণরা। যোগাযোগ রয়েছে আন্তর্জাতিক সাইবার অপরাধীদের সঙ্গে। হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 6.5 কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে সংগঠনটির অর্থের যোগানদাতা হিসেবে 313 জনকে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জিএমপির সদর দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডব এবং 2013 সালের শাপলা চত্বরের ঘটনায় হওয়া মামলায় একের পর এক গ্রেফতার হচ্ছে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। মোহাম্মদপুর থানায় হওয়া মামলায় 7 দিনের রিমান্ড শেষে নতুন মামলায় গোয়েন্দা হেফাজতে আবারও 7 দিনের রিমান্ডে মামুনুল হক। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের।
এসব বিষয়ে দুপুরে ডিএমপির সদর দপ্তরে কথা হয় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনারের সঙ্গে। তিনি জানান এখন পর্যন্ত 313 জনকে শনাক্ত করা হয়েছে যারা হেফাজতের অর্থদাতা ছিলেন। 313 জনের অর্থদাতা আছে। দেখা গেল যে হেফাজতে ইসলামের মাদ্রাসা ভিত্তিক একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, যেই কাজগুলি ছাত্রদেরকে পড়ালেখানোর পাশাপাশি বড় ধরনের সমাবেশ সৃষ্টি করে বিভিন্ন জায়গায় কিন্তু তাণ্ডব চালিয়েছে। মামুনুলের দুটি ব্যাংক অ্যাকাউন্টে 6,47 লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। একটিতে 47 লক্ষ টাকার একটি লেনদেন পাওয়া গেছে এবং সে 6 কোটি টাকা লেনদেনের তথ্য আমরা পেয়েছি। হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে মামুনুল হক, জুনায়েদ আল হাবিব সহ কয়েক নেতার বৈঠক হয়েছিল। আল্লামা শফিকে সরিয়ে দিয়ে বাবুনগরীর আমির হওয়ার পরিকল্পনা হয় সেই বৈঠকে। আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মামুনুল, মাওলানা নুরুল ইসলাম বাবুনগরী তার বাসায় বৈঠক করে উক্ত বৈঠকে হেফাজতের নিয়ন্ত্রণের নিজের হাতে নেওয়ার জন্য পরিকল্পনা করে পরবর্তীতে হাটহাজারী মাদ্রাসার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আল্লামা শফি হুজুর অনুসারীদের যে মাদ্রাসা হতে বিতাড়িত করে। মামুনুল হকের বিরুদ্ধে আরও বেশ কটি মামলা রয়েছে। প্রয়োজনে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আবারও রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানান পুলিশ কর্মকর্তারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অনলাইনে বেটিং বা জুয়ার সাইটে ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। আইপিএল, বিপিএল এর মতো আন্তর্জাতিক আসরগুলো নিয়ে জুয়া খেলাতেও ব্যবহার হচ্ছে বিটকয়েন ও এথেরিয়াম সহ বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি। এ ধরনের জুয়ারি চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে আন্তর্জাতিক সাইবার অপরাধীদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের। আর বিশেষজ্ঞরা বলছেন ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছেন তরুণরা। বুলবুল রেজার আরও একটি রিপোর্ট। বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। এই মুদ্রা ধরা ছোঁয়া যায় না, এর অস্তিত্ব কেবল অনলাইন দুনিয়ায়। কারো ব্যক্তিগত ওয়ালেট থেকে আরেকজনের ওয়ালেটে লেনদেন হয়। ওয়ালেট হলো ব্যক্তিগত ডেটাবেস যা কম্পিউটার ড্রাইভ, স্মার্টফোন বা ক্লাউডে সঞ্চিত থাকে। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার ব্যবহার অবৈধ। তারপরেও জুয়া, হুন্ডি, চোরাচালান, সাইবার চাঁদাবাজি সহ অবৈধ লেনদেনে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। নিষিদ্ধ বিটকয়েনের লেনদেনের এমন একটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের মূল হোতাকে। তার দেয়া তথ্যের ধরা পড়েছে আরও 2 জন। তারা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের গ্যামলিং সাইটে ট্রেড করত। পাশাপাশি MLM একটা ট্রেডিং তারা চালু করেছিল, যেটার মাধ্যমে এন্ড ইউজার পর্যন্ত একটা কমিশনিং বেসড ক্রিপ্টোকারেন্সি তারা আর্ন করতে পারত। পুলিশ বলছে এই চক্রের সঙ্গে দেশের বাইরের সাইবার অপরাধীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। এর মাধ্যমে কিন্তু সন্ত্রাসী অর্থায়নের ব্যাপক সুযোগ থাকে। ইলিগ্যাল ড্রাগ ট্রাফিকিংয়ের সাথে এই অর্থের সংশ্লেষ থাকতে পারে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এসব ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে তরুণরা। এখনকার যে অল্প বয়সী ছেলেমেয়েরা এটাতে আকৃষ্ট হচ্ছে। যতগুলো জুয়া আছে, ইন্টারন্যাশনাল ক্যাসিনো আছে, সেখানে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে এগুলো ব্যবহৃত হচ্ছে। 2017 সালে বাংলাদেশ ব্যাংক এ ধরনের লেনদেনের মাধ্যমে আর্থিক এবং আইনগত ঝুঁকি আছে বলে সতর্কতা জারি করেছিল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। অ্যাস্ট্রাজেনেকার 6 কোটি ডোজ করোনা টিকা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির ঘোষণা যুক্তরাষ্ট্রের। টিকা নিতে পারবেন ভ্রমণকারীরাও। সাগরে জলদস্যুদের তৎপরতায় ফের বাড়ায় জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গেল 1 মাসে কক্সবাজার উপকূলে শতাধিক ট্রলারে লুটপাট চালিয়েছে দস্যুরা। একই সঙ্গে মারধর করেছে জেলেদের। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গেল 2018 ও 2019 সালে আত্মসমর্পণ করে কক্সবাজার উপকূলের 139 জন জলদস্যু। এরপর গেল 2 বছর কমে গিয়েছিল সাগরে দস্যুতার ঘটনা। কিন্তু ফের সাগরে নতুন করে শুরু হয়েছে দস্যুতা। প্রতিদিন কোনো না কোনো ট্রলারে লুটপাট ও নিরীহ জেলেদের মারধর করছে দস্যুরা। জলদস্যুর লেগে কি ঠিক মতন খেয়েও পাইতারি না, মাছ ধরতে পারি না। আমার পর্যন্ত দূরাইছে মারে গত 4 দিন আগে রাত্রে
অন্তত 1 ঘন্টা আমার দূরেছি। জেলেদের ছদ্মবেশে সোনাদিয়া, কুতুবদিয়া ও মাতারবাড়ি দস্যুরা নতুন করে সাগরের দস্যুতা শুরু করেছে বলে জানালেন ট্রলার মালিকরা। মাঝে মাঝে তাদের আহত করতেছে, কলেস্টোরের ভিতরে ঢুকায় রাখতেছে। গত 1 মাসের মধ্যে প্রায় 100 মতো ট্রলার ডাকাতি হয়েছে। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, সাগরকে জলদস্যু মুক্ত করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সাঁড়াশি অভিযান প্রয়োজন। সর্বোপরি আবার ডাকাতি ধাপণ্ড শুরু হয়েছে। সরকারকে অনুরোধ করব যাতে কোস্টগার্ড নৌবাহিনীর মাধ্যমে সাগর থেকে ডাকাত মুক্ত করার জন্য। কক্সবাজারের 8টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে 6000-এর বেশি। সাগরে মাছ শিকার করেন লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে বিকল ট্রলারে ভাসতে থাকা 30 রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তারা জলদস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। মঙ্গলবার সকালে টেকনাফের বাহারছড়ার বড় ডেইল সৈকত থেকে ট্রলার সহ তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে 20 জন নারী, 5 জন পুরুষ ও 5 জন শিশু রয়েছে। কোস্টগার্ড জানায় 23 এপ্রিল মেরিন ড্রাইভ এলাকার ঘাট থেকে একটি ট্রলারে করে যাত্রা করে 30 রোহিঙ্গা 25 এপ্রিল রাতে সাগরে তারা জলদস্যুর কবলে পড়ে। মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার পর তারা ট্রলারটির ইঞ্জিন বিকল করে দেয়। এরপর ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে। খবর পেয়ে তাদের উদ্ধার করে কোস্টগার্ড। দালালের মাধ্যমে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে কোস্টগার্ড। এরা সবাই উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দাবদাহে অতিষ্ঠ জনজীবন। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তীব্র গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই মাসের শেষে সিলেট, রংপুর অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র দাবদাহে পুড়ছে জনজীবন। দিনে রাতে সমান গরমে হাঁসফাঁস অবস্থা। কাঠফাটা রোদে তপ্ত সূর্যের হাত থেকে বাঁচতে কেউ কেউ ছাতার আশ্রয় নিয়েছেন। বাতাস নেই বললেই চলে, তবু গাছের ছায়ায় কারো কারো ক্লান্তির ঘুম। লকডাউন, রোজা, তার উপর গরমের তেজ। প্রচন্ড গরম, রোজাটা ভাঙতে পারবো না, জাস্ট মাথায় পানি দিয়ে একটু রিল্যাক্স। ঢাকা শহর গলি এ গলি পিচ গরম হয়ে যায়, সূর্য গরম হয়ে যায়, টেয়ারও গরম হয়ে যায়। আমাদের বাসা নাই কোনো ফ্রিজ, নাই কোনো মনে করেন যে পানি ঠান্ডা কোনো মতো ব্যবস্থা। এই প্রচন্ড গরমে আমরা এখান থেকে পানি নেই। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনের স্বস্তির শেষ ভরসা পানি। আর পিপাসা নিবারণের জন্য গ্রীষ্মের সরস ফলের চাহিদাও এখন তুঙ্গে। ডাব, তরমুজ, আখের রসের মতো ফলের চাহিদা বেশ। স্বাভাবিক সময়ের 40 টাকার ডাব 80 থেকে 120 টাকা পর্যন্ত। আর কেজি দামে তরমুজের দর আকাশ ছোঁয়া। সব জায়গায়, সারা বাংলাদেশে সব জায়গায়, জেলায়, গ্রামে, থানায় সব জায়গায় কেজি হিসেবে বিক্রি করে। রোজা রমজানের দিন অনেক সবাই চায় একটু শরবত করে খাইতো, না নিয়ে পারি না। গরমের জন্য আর কি ডাবটা সবচেয়ে বেস্ট মনে করি। নিতেছে তারপরও গরম তো, আর মাল এবছর শর্ট, ডাবটার দাম বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে গরমের এই তীব্রতা ভোগাবে আরও কয়েকদিন। লকডাউনে যানবাহন কম, তার উপর অন্যান্য বছরের চেয়ে গরম বেশি। ফসলের হানি হচ্ছে এবং ধানের চিটা হচ্ছে। 30 তারিখের পর থেকে সারা বাংলাদেশের টেম্পারেচারটা আস্তে আস্তে একটু কমবে। গেল 5 বছরের মধ্যে 25 এপ্রিল যশোরে সর্বোচ্চ 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার যশোরে সর্বোচ্চ 39.8 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় 39.4 ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত হচ্ছে অনেক বেশি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের অন্যতম ধান উৎপাদনকারী নওগাঁর কৃষকরা বর্তমান বাজার দরে খুশি। তবে মিল মালিকরা বলছেন বাজারে ধানের দর বেশি হওয়ায় সরকারি গুদামে চাল দেয়া নিয়ে তারা সংশয়ে রয়েছেন। চলতি বাজার দরে উৎপাদনের খরচের তুলনায় লাভবান হবেন চাষি। নওগাঁ থেকে সে খবর জানাচ্ছেন এবার রকি। বৈশাখের খরতাপ রোদে প্রান্তিক মাঠে ধান কেটে তোলায় ব্যস্ত চাষিরা। এবার অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক বালাই কম হওয়ায় ধানের ভালো ফলন হয়েছে। সোনালী ধান কাটা মারাই করে হাটে তুলছেন চাষিরা। তৃণমূল পর্যায় থেকে সরকারের ঘরে ধান ও চাল কিনতে সোমবার দর বেঁধে দেয়। ঘোষণার পরই ধানের দরে ইতিবাচক প্রভাব পড়েছে নওগাঁর প্রান্তিক হাটে। 3 দিন আগে 880 থেকে 900 টাকা মনের ধান 950 টাকায় কিনতে শুরু করেছেন মিলাররা। এই দরে খুশি কৃষকরা। গত বছর তো আমরা মনে করেন ধান প্রথমে 750, 60, 700 এরকমকে বেচা কেনা করা হয়েছে প্রথমে। এর তুলনায় এবছর একটু অনেক বেশি আছে। গত বছর থেকে এবছর ধানের দামও ভালো পাচ্ছি, এই বছর সচ্ছলভাবে আমরা চলতেও পারতেছি। মিল মালিক সমিতি বলছে বাজারের বাড়তি ধানের দরের কারণে এবারও সরকারের ঘরে চাল দেওয়া নিয়ে দোটানায় তারা। আমি যে লোকালি ধানগুলো করব, করে কাশিং করব, সেটাও কিন্তু আমি সরকারের সঙ্গে রেট মিলাতে পারছি না।
আমরা তো আসলে লাভের আশা দেখতে পাচ্ছি না। তো ধানের বাজার যদি একটু কম থাকে সেই ক্ষেত্রে আমরা সরকারকে হয়তো চাল দিতে পারবো। তাছাড়া এখন যে বাজার, এই বাজারে কিন্তু এই রেটে চাল দেওয়া কিন্তু আসলে সম্ভব হবে বলে মনে হয় না। গতবার যে 37 টাকা ছিল মার্কেটে কিন্তু 40 টাকা বাজার ছিল, এবার কিন্তু মার্কেট সরকার যে 40 টাকা রেট দিচ্ছে সেই ক্ষেত্রে মিলারদের 80% সম্ভাবনা আপনার গুদামে চাল মানে দিয়ে লাভ ব্যাপক কোনো কিছু হবে না। ধানের বর্তমান বাজার দরে উৎপাদন খরচের চেয়ে অন্তত কেজিতে 5 টাকা মুনাফা থাকবে বলে মনে করছে কৃষি বিভাগ। আমাদের ধান উৎপাদন করতে প্রায় 1 কেজিতে 21 থেকে 22 টাকা খরচ হয়, সেই হিসাবে কৃষক এখনও খুব লাভ পাচ্ছে। আমরা আশা করি এটা এবার কৃষক লাভবানই হবেন। চলতি মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমিতে অন্তত 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। গরম আবহাওয়া ও রোজায় বেশি চাহিদা থাকায় তরমুজের বাজারে চলছে রীতিমতো তুঘলকি কাণ্ড। চাষিরা জানান মাঠ থেকে পাইকারিতে পিস হিসেবে বিক্রি করেন তারা, কিন্তু বাজারে নিয়ে কেজি হিসেবে বিক্রির নতুন ধারা চালু করেছে অসাধু ব্যবসায়ীরা। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। মৌসুমি ফল হিসেবে তরমুজের বেশ ভালো চাহিদা সবসময়ই। গরম আবহাওয়া ও রোজার মাসে ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এটি। এবার বাজারে গিয়ে অনেকের মাথায় হাত, অনেকে আবার কেনার আশা ছেড়ে হতাশ হয়েই ফেরেন। তারা জানান অন্যান্য বছর আকার ভেদে প্রতিটির দাম ধরা হলেও এবার তরমুজ বিক্রি হচ্ছে কেজি দরে। রোজার আগে সহনীয় থাকলেও দিনে দিনে নাগালের বাইরে চলে যাচ্ছে দাম। আমার লাইফে আমি কোনো সময় দেখি নাই যে কেজি হিসেবে তরমুজ বিক্রি করে। তরমুজ তারা ঠিকই বেচবে না, তারা কেজি মূল্যে বেচার একটা প্রবণতা এই সমাজে চালু হয়েছে। আমার মনে হয় একটা সিন্ডিকেট এই সিস্টেমে চালু করছে। তরমুজ 40 টাকা কেজি বেশি, 50 টাকাও কেজি বেশি, আর বেল তরমুজ আছে 80 টাকা কেজি। যেহেতু রমজান মাস, রসালো ফল, এই জন্য অত্যাধিক চড়া দাম। সর্বোচ্চ বিক্রি করে কেজি, কারণ আমরা মাঝখান থেকে হ্যাসকা কিভাবে বিক্রি করব। চাষিরা জানান ফল জমিতে থাকা অবস্থায় পাইকারি ক্রেতারা কিনে নেন, ন্যায্য মূল্য না পাওয়ারও অভিযোগ তাদের। 27,000 তরমুজ হয়েছে, এই তরমুজ তারা সৎ হিসেবে কিনে এনেছে। বাজারে এখন দেখা যায় 35 টাকা কেজি, 2-3 বার দেখা যায় 50 টাকা কেজি বিক্রি হয় তরমুজ। গায়ে খাইটিয়া তা আমরা কি মূল্যটা পাইতে আছি। বাজার বিশ্লেষকরা বলছেন প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে রাজধানীর বাজার সর্বত্র চলছে এই কারসাজি। একটি মধ্যস্বত্বভোগী তারা কিন্তু এখান থেকে মূল বেনিফিটটা নিয়ে যাচ্ছে। তো এই জায়গাটার কিন্তু আমার মনে হয় বাজার তদারকি করা দরকার। এর আগে কৃত্রিম রং ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে তরমুজ পাকানোর ও সংরক্ষণের অভিযোগ উঠেছিল বিভিন্ন জায়গায়। বাজার তদারকি করলে দাম নিয়ন্ত্রণের সঙ্গে নিরাপদ খাদ্য সরবরাহ সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। জাটকা সংরক্ষণে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী 30 এপ্রিল মধ্যরাতে। মার্চ এপ্রিল 2 মাস অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। মাছ ধরার জাল নিয়ে জলের সঙ্গে মিতালি করতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নদীতে না নামতে পারায় কষ্ট হলেও কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার প্রত্যাশা জেলেদের, আর প্রত্যাশা পূরণের আশা মৎস্য বিজ্ঞানীদেরও। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। সরকারি নিষেধাজ্ঞার জন্য মার্চ এপ্রিল 2 মাস নদীতে জাল পড়বে না। এতে আয়ের পথ বন্ধ হওয়ায় কষ্টে জীবন কাটছে চাঁদপুর সদরের উত্তর গোবিন্দিয়া গ্রামের জেলে মিজানুর রহমানের। শুধু তিনি নন, জেলার উত্তরে ষাটনল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত পদ্মা ও মেঘনা পাড়ের হাজার হাজার জেলে আর্থিক সংকটে দিন পার করছেন। ঋণের কিস্তি সহ অন্যান্য দায়দানা তো রয়েছেই। তবে জেলেদের কষ্টের দিন শেষ হচ্ছে 30 এপ্রিল মধ্যরাতে। মাছ ধরা শুরু হবে, তাই জাল বুনে আর মাছ ধরার নৌকা নিয়ে প্রস্তুত হচ্ছেন তারা। আমরা আশা করি যে মাছ বড় হবে, মাছ বেশি হবে নদীতে, এই জন্য আশা রাখা আমরা মনে করি দালে কাজ করে এখন আমরা নামবো। কিস্তি মিস্তি এলে আমরা খুবই একটা ইয়ার ভিতরে জড়সড়ের ভিতরে পড়ে রয়েছি। তবে ইনশাল্লাহ 1 তারিখে আশা করি আমরা বড় মাছ ধরুম। মৎস্য কর্মকর্তার দাবি, জাটকা সংরক্ষণে 2 মাসের অভিযান সফল হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে এই আইন বাস্তবায়নের ফলে আমাদের দেশের ইলিশ উৎপাদনের যে ধারাবাহিকতা এটি অব্যাহত থাকবে। সরকারের অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নের ফলে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা দেশের এই শীর্ষ মৎস্য বিজ্ঞানীর। এটি অব্যাহত থাকলে এখানে 5.5 লক্ষ মেট্রিক টনের উৎপাদন পূর্বে রয়েছে, আশা করা যায় 6 থেকে 6 লাখ মেট্রিক টন ইলিশের উৎপাদন পৌঁছে যাবে। সরকারি তালিকা অনুযায়ী পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন জেলার প্রায় 52,000 জেলে। সময় সংবাদ, চাঁদপুর। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানীর শপিং মলগুলোতে ঈদ কেনাকাটায় ভিড় করছেন ক্রেতারা। শপিং মলে সুরক্ষা ব্যবস্থার যেমন অভাব, তেমনি অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধিও। যদিও দোকানপাট খোলার সুফল এখনও না পাওয়ার দাবি করেছেন ব্যবসায়ীরা। জুবাইর ফয়সালের রিপোর্ট।
একদিকে বিধিনিষেধ, অন্যদিকে ঈদ কেনাকাটা, দুটোর সমন্বয় করতে গিয়েই তালগোল পাকিয়ে যাচ্ছে রাজধানীর শপিং মল আর বিপণী বিতানগুলোতে। রাজধানীর মৌচাক মার্কেটের 4টি প্রবেশদ্বারের মাত্র একটিতেই আছে জীবাণুনাশক টানেল। কোনো দোকানেই চোখে পড়েনি হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার। আবার স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা রয়েছে শপিংয়ে আসা ক্রেতাদের মধ্যেও। ঝুঁকি মাথায় নিয়ে শিশুদের নিয়েও আসছেন অনেকে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার চেষ্টা করছি, যেসব ধরনের লোক কম এই জন্য ঢুকছে। যেমন একটা গেটে শুধু দেখলাম স্প্রে মেশিন আছে, এখানে কিন্তু স্প্রে মেশিনটা নাই, তাহলে মানুষের নিরাপত্তাটা কোথায়? অল্প সময়ের জন্য আসলে যেটুকু না হলেই নয়, সেজন্য আসা আর কি। যদিও ব্যবসায়ীদের দাবি ক্রেতা সংখ্যা কম। লকডাউনের কারণে কাস্টমার কিন্তু এরকম ভাবে আসতে পারে না, গাড়ি ঘোড়া চলে না, আমরা অনেক খারাপ পরিস্থিতিতে আছি। আমাদের ব্যবসায় প্রচুর লস। আমরা সারাটা বছর 11 মাস অপেক্ষা করি এই একটা মাসের জন্য। সেই মাসটা গত বছরও পাই নেই, এই বছরও আমরা পেলাম না। চলমান লকডাউনে নতুন নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল, বিপণী বিতান। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। অ্যাস্ট্রাজেনেকার 6 কোটি ডোজ করোনা টিকা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু দেশটির নাগরিক বা অভিবাসী নয়, টিকা নিতে পারছেন ভ্রমণকারীরাও। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের এখন এই মুহূর্তে তারা টিকা রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রেও অনেক বাংলাদেশি এখানে এসে এখন আটকা পড়েছেন, যেহেতু বিমান চলাচল হচ্ছে না, তারা কিন্তু বাংলাদেশে ফিরতে পারছেন না। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে যেসব প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে গিয়েছিলেন নিজ দেশে, তারাও কিন্তু এখন ফিরতে পারছেন না। বাংলাদেশের যারা ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে এসেছিলেন, অন্ততপক্ষে একটি সুখবর হচ্ছে তারা এই দেশে আসার পরেও, ভ্রমণকারী হওয়ার পরেও তারা কিন্তু টিকা নিতে পারছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিক, যুক্তরাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করেন, অভিবাসী, এর বাইরেও ভ্রমণকারীরাও যুক্তরাষ্ট্রে কিন্তু এখন টিকা পাচ্ছেন। যুক্তরাষ্ট্রে কিন্তু প্রায় 20 কোটিরও বেশি মানুষকে ইতিমধ্যে টিকা দেয়া হয়েছে। ভারতের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোতেও তারা রপ্তানি করছে, এমনকি পার্শ্ববর্তী কানাডায়ও কিন্তু ঠিকমতো টিকা দেয়া যাচ্ছে না, টিকা সংকট রয়েছে। যুক্তরাষ্ট্র সেই কানাডা এবং পার্শ্ববর্তী মেক্সিকোতেও তারা টিকা কিন্তু রপ্তানি করবে। বাংলাদেশ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের যে টিকার একটি সংকট চলছে, সেই জায়গায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে, দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিন্তু এখন টিকা নেওয়া সম্ভব, কারণ যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর টিকা রয়েছে এবং উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সংক্রমণের হার কিছুটা কমলেও পশ্চিমবঙ্গে এখনও প্রতি 3 জনে আক্রান্ত হচ্ছেন একজন। এর মধ্যেই রাজ্যটিতে ভারতীয় নতুন ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। এদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিল নিষিদ্ধ করা হয়েছে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় কোভিড সংক্রমণের যে সংখ্যা, সেটি খানিকটা কমেছে। একটি জরিপে দেখা গিয়েছে যে প্রতি 3 জন যারা কোভিড সংক্রমিত হয়েছেন বলে তারা পরীক্ষা করতে আসছেন, তাদের মধ্যে একজন কিন্তু কোভিড শনাক্ত হচ্ছেন। প্রত্যেকেই এখন চেষ্টা করছে মাস্ক, স্যানিটারি কিংবা যতটা সোশ্যাল ডিস্টেন্স হয়তো কর্মক্ষেত্রে করতে পারছে না, কিন্তু চেষ্টা চলছে। ভয় তো লেগেছে, কিন্তু কি করব, আমরা গরিব মানুষ, আসতে হয়েছে, চিকিৎসা করতে হয়েছে, কিছু করার নেই তো আমাদের। সার্বিকভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এখন বড়সড় একটি প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। যদিও প্রত্যেকটি বেসরকারি হাসপাতালে 60% শয্যা ফাঁকা রাখার নির্দেশনা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তবে অনেকেই অভিযোগ করেছেন যে তারা কিন্তু পর্যাপ্ত সংখ্যক শয্যা পাচ্ছেন না। রাজ্য সরকার দাবি করেছে তাদের কাছে যে পরিমাণ অক্সিজেন মজুদ রয়েছে, তাতে আগামী দিনেও কোভিড সংকট হলে তাদের তেমন কোনো অসুবিধা হবে না। কোভিডের যে নতুন ভ্যারিয়েন্ট এসেছে, সেই ভ্যারিয়েন্টে নিয়েও পশ্চিমবঙ্গের চিকিৎসক মহল এখনও অফিসিয়ালি কোনো তথ্য না প্রকাশ করলেও সাধারণ মানুষ মনে করছে যে নতুন যে ভ্যারিয়েন্ট কোভিডের ভারতের 2টো শহরে, বিশেষ করে দিল্লি এবং মহারাষ্ট্র রাজ করছে, পশ্চিমবঙ্গ তথা কলকাতাতেও সেই নতুন ভ্যারিয়েন্ট কিন্তু অনুপ্রবেশ ঘটেছে এবং যে কারণেই সংক্রমণের যে মাত্রা সেটি আস্তে আস্তে বেড়ে চলেছে। কলকাতার এনআরএস হাসপাতালের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট থাকতে পারে এমন সন্দেহে বাংলাদেশ সহ 6 দেশের অভিবাসীদের কাতার ফিরে গেলে বাধ্যতামূলক 10 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা জারি করা হয়েছে। প্রত্যেক প্রবাসীকে কাতার ফিরে নিজ খরচে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে, জানিয়ে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
6 দেশের অভিবাসীদের জন্য কাতার প্রবেশে কড়াকড়ি আরোপ করল দেশটি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপিন্সের অভিবাসীরা কাতার প্রবেশ করলে 10 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। ভারতের করোনা পরিস্থিতি নাজুক থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে কাতার সরকারের এমন ঘোষণায় হতাশ প্রবাসী বাংলাদেশিরা। দেশ থেকে ছুটি কাটিয়ে কাতার ফিরে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের এত টাকা দিতে হিমশিম অবস্থা হয়ে যাবে বলে মনে করছেন প্রবাসীরা। ভ্যাকসিন দেওয়ার পরেও যারা বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে কাতার আসবেন তাদের 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, তাদেরকে 10 দিন হোটেলে থাকতে হবে। এটা আসলে আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য একটু কষ্টদায়ক। বিশ্ব পরিস্থিতি আবার স্বাভাবিক হলে হয়তো এই নিষেধাজ্ঞাটা উঠে যেতে পারে। আমরা আশা করি অতি দ্রুত এই নিষেধাজ্ঞাটা উঠে যাক। করোনা ভ্যাকসিনের ফুল ডোজ নিয়ে ছুটিতে গেলে ফিরে আসলে কোয়ারেন্টিন লাগবে না এমন ঘোষণা দিয়েছিল কাতার। তবে হঠাৎ করে দেশটির সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বড় ধরনের বিপদে পড়েছেন ছুটি কাটাতে আসা বহু প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদ, কাতার। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে দেশটিতে থাকা প্রবাসীরা। শরীয়তপুরের পালং থানার গয়ঘর গ্রামের বাসিন্দা দাদন খলিফার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে হাইকমিশনে স্মারকলিপি দেন তারা। হাইকমিশনের প্রথম সচিব রুহুল আমিন স্মারকলিপি গ্রহণ করেন। দীর্ঘ প্রায় 6 বছর পর মালয়েশিয়া থেকে দেশে এসে বিয়ে করতে এসে গত 15 এপ্রিল সন্ত্রাসী হামলায় প্রাণ হারান দাদন। হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানিয়ে হাইকমিশনের মাধ্যমে সরকারের হস্তক্ষেপ কামনা করেন নিহতের বড় ভাই মালয়েশিয়া প্রবাসী সালাম খলিফা সহ প্রবাসী নেতারা। আমাদের গ্রামের কিছু সন্ত্রাস তাকে কুপিয়ে হত্যা করে, গুলি করে হত্যা করে। আমি তার ন্যায্য বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। আমরা শেখ মুজিবুর যোদ্ধা হিসাবে আমরা প্রবাসীর প্রতি একই দাবি এবং দুষ্কৃতকারীদের জন্য অতি দ্রুত আইনের আওতায় আনা হয়। আমাদের পরিবার পরিজনের জন্য উৎকণ্ঠা থাকি, আমরা চিন্তিত থাকি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আর বাংলার মাটিতে না ঘটে। তাকে যেন অতি দ্রুত দলবল নির্বিশেষে ওদেরকে আইনের আওতায় আনি যেন সুষ্ঠু বিচারের দাবি করছি আমরা প্রবাসীর পক্ষ থেকে। নানা রঙের চেরি ফুলের মধ্যে গোলাপি চেরির সৌন্দর্য যেন একটু বেশি, তাই এর কদরও রয়েছে বেশ। বসন্তের এই সময়টায় চেরি ফুলের অপার সৌন্দর্যে আয়ারল্যান্ড যেন সেজেছে নবরূপে। করোনার ক্লান্ত পথে এ যেন একটুখানি স্বস্তির পরশ। আয়ারল্যান্ড থেকে চেরি ফুলের মোহনীয় সৌন্দর্য নিয়ে সহকর্মী সৈয়দ জুয়েলের রিপোর্ট। কথিত আছে চেরি গাছের নিজস্ব এক আলো আছে যাতে রাতেও এর ডালপালা উজ্জ্বল দেখায়। আয়ারল্যান্ডে সাধারণত এপ্রিলেই চেরি ফুল ফোটে। এ সময় পুরো আয়ারল্যান্ড কি মনে হয় গোলাপি চেরির এক বাগান। সে বাগানে যেন থোকায় থোকায় শুধু গোলাপি রঙের আলোর ছটা। গুচ্ছবদ্ধ চেরির নরম পাপড়ির ছোঁয়া লাগানো মন্দোলানো হাওয়ায় মাদকতায় ভরে ওঠে চারপাশ। প্রকৃতির এই অপরূপ রূপের পরিবেশে মিশে করোনার হিংস্র চাহনি থেকে দূরে থাকতে চান ফুল প্রেমীরা, ভুলে থাকতে চান এই কঠিন সময়। আয়ারল্যান্ডে এ সময়ে বিভিন্ন প্রকার ফুলের সমারোহ ঘটে, বিশেষ করে গোলাপি এই চেরি ফুল। অন্য যে কোনো ফুলের তুলনায় এর সৌন্দর্য কয়েক গুণ বেশি, তাই মনটাও আনন্দে ভরে যায়। আর করোনার এই মহামারীর সময়ে প্রকৃতির অপার সৌন্দর্য আমাদেরকে একটু হলেও মানসিকভাবে স্বস্তি দেয়। জাপানের ইজুশিমা দ্বীপের হুনশুতে প্রথম চাষ হয় এই গোলাপি চেরি। জাপানি ভাষায় যার নাম ইয়েজাকুরা। চারিদিকে চেরি ফুলের স্নিগ্ধতার প্রকৃতি যেন ঢাকা পড়ে আছে ভালোবাসার গোলাপি চাদরে। করোনার ঘন কালো মেঘের মাঝে যেন পরিবর্তনের এক ফালি আলো। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। শারীরিক জটিলতা দেখা দেয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলো করোনা আক্রান্ত বেগম জিয়াকে। অবস্থায় স্থিতিশীল জানালেন চিকিৎসক। করোনার টিকা পেতে কোনো দেশের কাছে নাকে খত দেয়নি বাংলাদেশ। মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। রাশিয়ার স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন। একদিনে আরও ৭৮। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।